ভারতীয় সেনা কর্মকর্তাদের আনাগোনার কথা শোনা যায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে বলে জানা যায়। আমরা হেডলাইন করেছি, দেশটা কি আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে নাকি ব্যাটল ফিল্ড করতে চায় কেউ। মেজর আখতারুজ্জামান রঞ্জন, একে হচ্ছে মাহফুজ আলমের তথ্য উপদেষ্টার এই গৃহযুদ্ধের আশঙ্কা, বা গৃহযুদ্ধ না বললেও সংঘাতের আশঙ্কা, এবং বিভিন্ন দেশের সেনা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের আনাগোনা, আসলে কিসের লক্ষণ দেখতে পাচ্ছি? আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। আসসালামু আলাইকুম পূর্ণিয়া, ধন্যবাদ আমাকেও আজকে আপনার অনুষ্ঠানে দাওয়াত জানানোর জন্য। আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে জানাই আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমার আবারও অনুরোধ থাকবে, সবচেয়ে বড় কথা, নিরাপদে থাকার চেষ্টা করবেন। মাহফুজ ইজ এ ভেরি ইয়াং, স্টেট ফরওয়ার্ড, আপরাইট ছেলে। আমি ছেলে বললাম, সরি, তারা ছেলে, এখন অনেক বয়স তাদের হয়েছে। তাদের ভিশনারিজ ভিউ আছে। তারা আমাদের মতো অন্ধ নয়, তারা সামনে দেখতে পায় আগামী। তারা এই প্রজন্ম, কিন্তু তারা এই প্রজন্মে হয়েও তারা কিন্তু ডিজিটাল যুগের, এবং ফলে তাদের তথ্য প্রবাহ অনেক বেশি তাদের কাছে, এবং সে তার উপরে সে আবার তথ্য উপদেষ্টা। ফলে যেহেতু সে একজন সচেতন ব্যক্তি এবং খুবই তীক্ষ্ণ বুদ্ধি রাখে এবং রাজনৈতিক সচেতন, রাজনৈতিক অতীত বর্তমান দুটাই সে ভালো জানে, বুঝে, এবং ভবিষ্যৎ নিয়েও সে চিন্তা করতে পারে। আমি যতগুলো বক্তব্য তার শুনেছি, বক্তৃতা শুনেছি, হয়তো ছোট দল হওয়ার কারণে বা রাজনৈতিক শক্তিটা হারিয়ে ফেলার কারণে তারা এখন জাতির উপরে এত প্রভাব রাখতে পারছে না। কিন্তু তারা যে কথাগুলো বলে, বক্তব্যগুলো বলে, সেগুলো কিন্তু অনেক বেশি অর্থবহ এবং অনেক কিছু ইঙ্গিত বহন করে। কাজে মাহফুজ যে কথাটা বলেছেন, এটা আমি তার সঙ্গে অনেকটাই মানে সহমত পোষণ করে বলছি যে আসলে বাংলাদেশের রাজনীতিবিদরা সংঘাত ছাড়া কিছু বুঝে না, একে অপরের গীবত গাওয়া ছাড়া, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা ছাড়া, কারো বিরুদ্ধে ছাড়া। আপনি এখন পর্যন্ত দেখেন, একজন কোন একটা রাজনৈতিক দল তার দলীয় নেতাদের ছাড়া অন্য কোন নেতাদের, অতীতের নেতা বলেন, 50 বছর, 100 বছর, 1000 বছর আগে নেতাদের বলেন, একজন নেতার মুখে দেখবেন কিনা যেই নেতাদের অনুসারী তারা না, বা যে ধর্মের অনুসারী তারা না, বা যেই গোষ্ঠীর অনুভূত তারা না, তার বাইরে কাউকে তারা ভালো মানুষ কাউকে দেখে কিনা, চলো মানব মানুষের কোন বক্তব্যকে তারা হাইলাইট করে কিনা, বা তাদেরকে নিয়ে কথা বলে কিনা। এই দেশের রাজনীতিবিদরা প্রাথমিকভাবে যেটা হচ্ছে, সবচেয়ে ম্যাক্সিমাম অশিক্ষিত, লেখাপড়া করে না, সারাটা দিন খালি পান খায়, গল্প করে, আড্ডা মারে, আর তয় তদবির নিয়ে বেঁচে থাকে। তাদের পদগুলা তারা বাগাইতে হয় তদবির করে, এরকম কোনো কার্যক্রম করে নয়। তারা নিজেরা চাঁদাবাজ এবং তাদের চারপাশে চাঁদাবাজদেরকে রাখে। আমি সরি, কথাটা আমি বলছি সকল নেতাদের বেলায়। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এমন একজন নেতা নাই যারা নিজের কামাইয়ের বাইরে বা অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া রাজনীতি করে। এটাই দুর্ভাগ্যজনক। ফলে কি হচ্ছে, তারা হলো ভাগাড়ের শুয়োরের মতো, নিজের খাদ্য আহরণ করার জন্য ঘেউ 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 করে। আপনি দেখবেন যে কুকুর যে জাত, কুকুর কিন্তু যত না বেশি খায় তার চেয়ে বেশি ঘেউ ঘেউ করে, কারণ সে কিন্তু উচ্ছিষ্ট খাবারই খায়, সে কিন্তু তৈরি করা খাবার খায় না, সে ভালো বেছে কোনো খাবার খায় না, এবং সে সবসময় খাওয়ার জন্য চিৎকার করে, এবং কাকে একটা জিনিস কাকা করে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে এই চরিত্রটা খুবই প্রকট। আমরা তো কাওয়া কাদেরকে চিনি, কাওয়া কাদের বলতাম, এবং আমাদেরও আমাদের মধ্যে এই অভ্যাসটা আছে যে আমরা সবকিছুতেই ঘেউ ঘেউ করি। আমরা ঘেউ ঘেউ করে অযথা অপ্রয়োজনীয় নিজেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। আমাদের বক্তব্যের মধ্যে কোনো সারমর্ম পাবেন না, কোনো সারার্থ পাবেন না, কোনো গভীর কোনো চিন্তা পাবেন না। সবার কথার মধ্যে দেখবেন যে একজনের কথার বিরুদ্ধে ঘেউ ঘেউ করে উঠছে। একজন কথা বললেই সে কথাটাকে ইতিবাচক ভাবে নিবে না, সব সময় নেতিবাচক ভাবে নিয়ে ঘেউ ঘেউ করে উঠবে, যেন মনে হচ্ছে
রাজনীতি বা দেশ বা জাতি তার বাপ দাদার একার সম্পত্তি। সে যা বুঝে, সে যা বলে, তাই সবাইকে মেনে নিতে হবে, তাই সবাইকে অনুসরণ করতে হবে। সে অন্যের কথা শোনার চেষ্টা করবে না, অন্যের সঙ্গে এরকম কোনো এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় করবে না। তারা একমত পোষণ করতে চায়। কাজেই মাহফুজকে আমি ধন্যবাদ জানাই যে রাজনীতিবিদ সম্বন্ধে সে স্পষ্ট বক্তব্যটা দিতে পেরেছে, খুব সাহসী বক্তব্য দিয়েছে। অর্থাৎ সবাই তো আমরা রাজনীতিবিদ, রাজনীতিবিদদের বিরুদ্ধে কিছু বলা মানে আপনার আমার সবার বিরুদ্ধে বলা হয়। আপনার না, সরি সাংবাদিক আপনার, কিন্তু আমরা যে রাজনীতি করি, কোন একজন রাজনীতিবিদকে যদি আমরা দোষারোপ করি, তার দোষটা কিন্তু শতভাগ আমার উপরেও পড়ে। যেমন আমি বিনয়ের সঙ্গে বলছি, আমি রাজনীতি করি, রাজনীতি চর্চা করি, রাজনীতি নিয়ে ভাবি, দেশ জাতি মানুষের কল্যাণ নিয়ে যতটুকু সময় পায়, যতটুকু মেধা বুদ্ধি আছে ভাবার চেষ্টা করি। কাজে কোন রাজনীতিবিদদের সম্বন্ধে কোন গালি দেয় বা আমিও গালি দেই, তখন এই গালিটা কিন্তু শতভাগ আমিও পাই, এটা আমার বেলা প্রযোজ্য হয়ে যায়। কারণ আমরা তো এর বিকল্প বাইরে কিছু প্রমাণ করতে পারি নাই। কাজে মাহফুজ যে কথাটা বলেছেন সে কথাটা সঠিক, সত্য। আপনি দেখেন গত 3 দিনের বক্তব্যের সারমূল দেখেন, সবারই বক্তব্য নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে। এখন আমাকে বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, সবাই বক্তব্য দিচ্ছেন, কে করতেছে? বাংলাদেশে নির্বাচন বানচাল করার ক্ষমতা কি জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসরদের আছেন? যদি থাকে তাহলে পরিষ্কার করেন, বলেন যে আওয়ামী লীগের দোসররা বাংলাদেশে এত বেশি ক্ষমতাশালী, এত বেশি প্রভাবশালী, তারা জনগণের এত বেশি কর্তৃত্ব নেতৃত্ব দিতে পারতেছে এখনো, যে বাংলাদেশে আসন্ন নির্বাচনটাকে তারা বানচাল করতে পারে। এই কথাটা খোলামেলা বলেন। তাহলে রাজনীতিবিদরা বলুক, বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে যারা এই নির্বাচন, অথচ প্রতিটা নেতার কাছে দেখবেন কথায় বানচাল করা হচ্ছে। কে বানচাল করতে চাচ্ছে? তাহলে এদের মধ্যে সেটা আগে বলুক যে আমি কথা দিচ্ছি, কমিটমেন্ট দিচ্ছি, আমি নির্বাচনের বিপক্ষে কথা বলবো না, কোনো পদক্ষেপে যাব না, এই কথাটা ক্লিয়ার করুক। সেটা তো আমরা কোনো রাজনীতিবিদকে দাবি করছি না, কাউকে চাচ্ছি না। এখন দেখেন বিভিন্ন ভাবে কথা বলা হচ্ছে। এছাড়া তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারে যারা আসছিলেন, খুব বাকবাকুম করে আসছিলেন, খুব বড় বড় কথা বলেছিলেন, রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে, তারা পারে নাই, 50 বছরে পারে নাই। রেদওয়ান তো একদিনকে ধমক দিয়ে বললেন 50 বছর রাজনীতিবিদরা পারেন নাই। একদিন কি করছিলেন আপনারা? পারেন নাই কেন? রেদওয়ানা তখন হারে হারে টের পাচ্ছে। এবং কি যেভাবে নিজের ঘর সামলাবে, না রাজনীতি সামলাবে, না পদ সামলাবে, তার স্বামী তার পুত্ররা এখন কোথায় গেছে? কিন্তু আপনি বলেছেন, আপনার কাছ থেকে শুনেছি তার পুত্র এবং তার স্বামী মহোদয় সাহেব কিভাবে এখন এই দেশটাকে লুটে খাওয়ার চেষ্টা করতেছেন। কাজেই মাহফুজকে ধন্যবাদ। এবং আসলে জাতি একটা সংঘাতের দিকে যাচ্ছে, কারণ আমাদের দেশে এই মুহূর্তে এই সময়ে পাকিস্তানি বলেন, আমেরিকান বলেন, ওই জেনারেল ফেলান আসার কি দরকার? আমাদের দেশের সার্বভৌমত্ব বা স্বাধীনতার কোন রকম হুমকির মধ্যে আছি? আমাদের বর্ডারের চারপাশে কি ভারত কোন রকম সেনা সমাবেশ করছে? ভারত তো উল্টা বাংলাদেশের মানুষ যাতে ভারতে চলে না যায়, যাতে আওয়ামী লীগের লোকেরা ভারতে যাইতে না পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় তারা বন্ধ করার চেষ্টা করছে, তারা ভিসা বন্ধ করে রাখছে। এখন আমাদের দেশে যদি কেউ আক্রমণ করে, তাহলে তো প্রথমেই করবে ভারত। আক্রমণ করতে হলে তো ভারতের চারপাশে সেনা সমাবেশ করতে হবে, ভারতীয় সেনা চলাচল তো বাংলাদেশের সীমানার ওই পাশে দেখা যেতে হবে। এরকম কোনো কি দেখা গেছে? তাহলে আমাদের দেশে আমরা বিভিন্ন জেনারেল বিভিন্ন লোকদেরকে আনতেছি কেন? এই মির্জা ফিরজা, মির্জা শুনলে তো আমাদের ভয় লাগে। মির জাফর, মির্জা ইস্কান্দর মির্জা, এই মির্জা শুনলে তো আমাদের ভয় লাগে। কারণ এই মির্জারা তো ইস্পাহানি, মির্জারা তো পাকিস্তানি না, তারা ইরানি। ইস্পাহান থেকে আসছে মির্জারা। মির্জা তো বাংলাদেশে এসে রাজপুতদের থেকে প্রথম ধর্মান্তরিত হয়েছে রাজপুতেরা, মুঘলদের সঙ্গে বিয়ে শাদী করে, মুঘলদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তারা
প্রথম ভারতের সুবিধাভোগী হলো এই মির্জারা, যারই একটি অংশ ছিল মীর জাফর আলী খান। তার এই বংশগুলাই তো মির্জা হিসাবে বাংলাদেশে পরিচিত। এবং মির্জারা হলো রাজপুতরাই প্রথম যখন মুঘলদের অধীনে মুসলমান হয় এবং তারা আত্মীয় মির্জা হয়েছে। এই মির্জা বংশটা ইস্পাহান থেকে আসছে, সেই ইস্পাহান এবং রাজপুত তাদের মিল্লা হয়েছে এই মির্জা। কাজে এই মির্জা থেকে এখন আসা দরকারটা কি? আর আসলে সেটা তো সেনাবাহিনী আসবে, সশস্ত্র বাহিনী আসবে। এখানে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ওদের চিফ অফ দ্য চেয়ারম্যানের কিন্তু কি সম্পর্ক? ওটা তো মিলিটারি পোস্ট, পলিটিক্যাল পোস্ট না। এখন এই পোস্ট কে করবে, কাকে করবেন? এই জেনারেল সাহেব আসছেন, উনি তো পাকিস্তান গভর্নমেন্টের কেউ না, রাষ্ট্রের তো কোনো না। সে হলো ওই দেশের মিলিটারি কমান্ডের একটি অংশ। জয়েন্ট চিফ অফ স্টাফ আমাদের আর্ম ফোর্সেস আছে, আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন যেমন আছে, ওরকম ওদের একটা জয়েন্ট চিফ অফ স্টাফ আছে, অর্থাৎ সকল চিফ গুলো মিলে এক জায়গায় বসে, তার একটা চেয়ারম্যান। এটা হলো কেরানির পোস্ট। ওখানে তারা স্টাডি করে, ক্যানিং করে, কমান্ড না, এটা কমান্ড পোস্ট। এখানে কমান্ড করার কোনো ক্ষমতা তার নাই। সে আসিফদারের অধীনস্থ একটা কেরানি গ্রুপ, যারা ওই বিভিন্ন ওই সেমিনার সিম্পোজিয়াম করে বলা, আর এই মানে ওই যে আমাদের ডিজিএফআই কে যে গালাগালি করি, ওইরকম ডিজিএফআই দেরকে ওরা গাইড করে, আইএসআই গাইড করে। তারা তো রাষ্ট্রের কেউ না এবং সরকারি প্রতিষ্ঠানও না। অথচ ওই ভদ্রলোক আইসা দেখা গেল সরাসরি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতেছেন, কথা বলছেন। আগামী দিনে এগুলা কি বুমেরাং হয়ে যাবে না? রাষ্ট্রের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হয়ে যাবে না এগুলো? আপনি যদি আজকে বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যান, এর দায় তো যুদ্ধ করতে হবে তো আমাদেরকে, এই দেশের জনগণকে। ডক্টর ইউনূস তো যুদ্ধ করবেন না, খলিলুর রহমান সাহেব যুদ্ধ করবে না। যুদ্ধ করতে হবে বাংলাদেশের মানুষকে। অস্ত্র বলেন, রসদ বলেন, অর্থ বলেন, বিত্ত জনগণকে দিতে হবে। তারপরে দেখেন আজকে কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ঢাকা বিমানবন্দর স্টেশনে অস্ত্র সহ বিশাল একটা অস্ত্র ভান্ডার ধরা পড়লো। ভাই, আন্ডারগ্রাউন্ডে আর 10টা পিস্তল ইজ নট এ জোক। আন্ডারওয়ার্ল্ডে যদি কারো কাছে 10টা পিস্তল থাকে, আন্ডারওয়ার্ল্ডে কিন্তু সে একটা বিশাল ডন, সে একটা বিশাল মাফিয়া, বা সে একটা বিশাল জঙ্গিবাদী গোষ্ঠী। এখানে কেউ এলএমজি নিয়ে ঘুরবে না, রাইফেল নিয়ে ঘুরবে না। পিস্তল গুলো থাকা এটা অনেক বেশি বিপজ্জনক। তবে এটা কোথায় ধরা পেল? আমার আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ধরা পেল। ইচ্ছা করে ধরা যায় নাই, তার মানে কেউ না কেউ তাদের ভিতর থেকে জিনিসটা ফাঁস করে দিয়েছে বলেই এগুলো ধরা খেয়েছে। এগুলো হলো ট্যাকটিক্স, স্যাম্পলিং টেস্টিং বলা হয়। যে আমি 10টা মাল, আমি স্মাগলার, আমি 10টা মাল স্মাগলিং করব, আমি 10টা গোল্ড বার স্মাগলিং করবো, বা আমি 10টা অস্ত্র স্মাগলিং করবো। তখন আমার 3টা প্রভিশন থাকে। আমি কি 1:1 সাকসেস হবো, 1:2 সাকসেস হবো? অর্থাৎ আমি 3টা অপারেশন করব, 3টা অস্ত্র ঢুকাবো, একটা ধরায় দেব, আর 2টা নিরাপদে নিয়ে যাব। এটাকে বলা হয় ওয়ান অফ দি রিস্কি মেথড অফ স্মাগলিং, রিস্কি মেথড অফ ইনফিলট্রেশন, 1:2। অর্থাৎ 3টা অ্যাটেম্প নেওয়া হবে, 3টা অ্যাটেম্পের মধ্যে একটা ইচ্ছাকৃতভাবে ধরায় দিয়ে তাদেরকে ডাইভার্ট করে দেওয়া হবে, তাদেরকে অন্যদিকে লাগাই দিবে। আর ওই যে গ্যাপের মধ্যে, আগে পিছিয়ে গ্যাপের মধ্যে বিফোর একটা আফটার একটা দিতে পার করে দেবে। বাট এটাকে বলা হয় ঝুঁকিপূর্ণ। কিন্তু অনেকে এটাকে বাড়ায় নেয় 5টার মধ্যে একটা, 7টার মধ্যে একটা, বা 10টার মধ্যে একটা। অর্থাৎ 10টা অপারেশন হবে, একটা ধরায় দেবে। ওরাই বলে দিবে যে এটা ধরায় দিবে। ধরায় দিলে কি হবে? ধরার পরে ধরার জন্য 2-3 দিন তারা খুব প্রস্তুতি নিবে, তাদেরকে আগে থেকে জানাবে যে অমুক দিন একটা মাল হিন্দে আসবে, ঢাকা কোর্টে হোক বা
আমার যে কোনো বর্ডার দিয়ে হোক বা বাংলাদেশে যে কোনো জায়গায় ট্রেনে হোক বাসে হোক, এই মালটা আসবে 2 দিনের মধ্যে, আমি ডেটটা আপনি জানাবো। তার মানে আমার এন্টায়ার মেকানিজম এটা ডিভোটেড হয়ে গেল ওইটার দিকে, অর্থাৎ চট্টগ্রাম দিয়ে আসবে, সবাই চট্টগ্রামের দিকে ডিভোটেড, বা ঢাকা বিমানবন্দর দিয়ে আসবে, বিমানবন্দরে সবাই অ্যাটেনশন নিচ্ছে, বাকি দিকে অ্যাটেনশন গুলো লুজ হয়ে যাচ্ছে। তো ওই 3 দিন, তারপর যদি মালটা ধরবে, সেদিন ধরার পরে খুব একটা সাসপেন্সে থাকবে, তারপরে ধরার পরে এই যে ছবি ফটো সেশন হবে, মিডিয়া হবে, এটা আবার বিভিন্ন মহলে, উচ্চ মহলে জানানো হবে, ক্রেডিট নিবে, কোন অফিসার ক্রেডিট দিতে হবে, সে আবার তকমা পাবে, বুঝতে পারছেন না? এই ফাঁকে দিয়া যারা যেটা করার, চট্টগ্রামে ব্যস্ত রেখে যশোর দিয়ে করায় দিবে, যশোরে ব্যস্ত রেখে ময়মনসিংহ দিয়ে করায় দিবে, এইভাবে এটা মাফিয়ারা করে থাকে। এটা মাফিয়া ট্রেডিং, এটা মাফিয়া ম্যানেজমেন্ট। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো আপনি যেহেতু বলছেন যে এই যে যুদ্ধ একটা ভাব, কেন বাংলাদেশের দিকে ইন্ডিয়া অ্যাটাক করবে কি করবে না, গত 2 দিনে একটা ঘটনা ঘটছে, আপনি দেখবেন খেয়াল করে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার তিনি বলছেন যে পার্শ্ববর্তী দেশ যদি আমাদের উপর কোনো হস্তক্ষেপ করে আমি যুদ্ধ করবো। মেজর হাফিজ বিক্রম বলেছেন যে ভারত যদি কোনো রকম ইন্টারফেয়ার করে যুদ্ধ হবে। হ্যাঁ, আপনি দেখেন এই যে 13 টন গুলির খোসা পাওয়া গেছে, আপনি যে 8টা 10টা পিস্তলের কথা বলছেন, গুলা কি আসলে কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না আমরা। এগুলো তো বোঝার কিছু না। আমি একটা ব্যক্তির নাম বললেন, আমি সেখানে কিছু বলতে চাই না। এখন প্রশ্ন হচ্ছে, ভারত যদি এটা করতে চায় বা করার ইচ্ছাই জাগে, তাহলে তো ভারতের মুভমেন্ট তো আমরা দেখবো, আমাদের তো তৎপর থাকতে হবে। আপনি দেখেন, ভারত আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে দেখা হবে বলে থাইল্যান্ডে গেল না। কি বলবেন? ভারত সঙ্গে শুল্ক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে তাদের খুব মতবিরোধ চলতেছে। এখন আগামীতে নির্বাচন আসতেছে ওদের সামনে। এখন মোদি সাহেব যদি ট্রাম্পের সঙ্গে থাইল্যান্ডে গিয়ে, মালয়েশিয়াতে গিয়ে যদি একবারে হ্যান্ডশেক করে, তাহলেও ভারতবাসীরা খেপে যাবে। আবার যদি চুপ করে দাঁড়ায় থাকে, ট্রাম্প সাহেব খেপে যাবে। ট্রাম্প সাহেব ভাবে, হ্যাঁ বেটা আমার সঙ্গে রাগ দেখাচ্ছস, আমার সঙ্গে মান মহিমন দেখাচ্ছস, হ্যাঁ আমার দিকে এসে হাত মিলাস না। আবার যদি ও আগায় আগে হাত মিলতে যায়, তাহলে ভারতবাসী খেপে যাবে যে আমেরিকান প্রেসিডেন্ট আমাদেরকে এত টাফ টাইম দিচ্ছে, আমাদেরকে আমেরিকা থেকে বের করে দিচ্ছে, আমাদের উপরে অতিরিক্ত শুল্ক ধার্য করছে, আর তুমি তার সঙ্গে হাত মিলাতে যাও তার সঙ্গে হাত মিলাও, আর ভারতে এসো না। সো সে এইটা অ্যাভয়েড করার জন্য সে বিহারে 3-4 মাস পর নির্বাচন হবে, সেই গ্রাউন্ড দেখায়া সে মালয়েশিয়া গেল না, সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিডিওতে বক্তব্য দিয়ে দিল। This is called politics. This is the statesmansরা পলিটিক্স করে এইভাবে। সে সেখানে গেলে তার যে কি হইতো আর কি হলো না এটা বোঝার চেষ্টা করেন। কাজে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে আর সে ট্রাম্পের সঙ্গে হাত মিলাতে যাবে না, এটা কোন গাধার বাচ্চা বিশ্বাস করে বলেন তো? এই গাধাগুলা কারা? এরা কে মিলিটারি শিখাইছে? কে তারে নিরাপত্তা শিখাইছে? সে কইতে নিরাপত্তা শিখছে যে ভারত বাংলাদেশের উপরে আক্রমণ করবে, ভারত বাংলাদেশের সীমান্তে সমস্যা সৃষ্টি করবে, আর সেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, চীনের সঙ্গে একসঙ্গে মিলার চিন্তা করবে না। যে মালয়েশিয়াতে চীনের সঙ্গে ট্রাম্পের দেখা হবে, যে মালয়েশিয়া কনফারেন্সে, এশিয়ান কনফারেন্সে জিনপিং এর সঙ্গে ট্রাম্পের দেখা হবে, সেখানে মোদি গেল না। আর আপনারা ভাবতেছেন যে বাংলাদেশের উপরে মোদি সাহেব ভারতীয় বাহিনী আক্রমণ করবে, এরকম একটা যুদ্ধ ভাব করবে। এই সমস্ত গাধাদের নিয়ে জিও পলিটিক্স বুঝাইতে চান আমাদেরকে, তাহলে আমরা দুঃখ ছাড়া তো কিছু করার নাই। আমরা তো এত জ্ঞানী বুদ্ধিও নাই। তো ওই গাধাগুলো যে গাধা, এইটা শুধু বলতে পারি। কাজেই দেখেন, আজকে
পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, অলরেডি মায়ানমার আর্মি আরাকান আর্মির কাছ থেকে তারা জায়গা উদ্ধার করার কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেকগুলো জায়গার উদ্ধার শুরু হয়ে গেছে। হয়তো আগামী কিছুদিনের মধ্যে আমরা দেখতে পারবো যে আরাকান আবার মায়ানমারের অধীনস্থ হয়ে গেছে, মায়ানমারের নিয়ন্ত্রণে চলে গেছে। এখানে তো একটা খেলা আছে, এখানে তো চায়না পুরা অল আউট সাপোর্ট দিচ্ছে মায়ানমারকে, এবং তারা বিমান বাহিনী দিয়ে ট্যাঙ্ক দিয়ে সাহায্য করতেছে আরাকান আর্মিকে ওখান থেকে বিতাড়িত করতে। আর আরাকান আর্মির পিছনে কাজ করতেছে, দূরে থেকে কাজ করতেছে ভারত, সরাসরি কাজ করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি হলো বাংলাদেশকে এটার মধ্যে ইনভলভ করানো, বাংলাদেশকে এর সঙ্গে নিয়ে আসা, এবং বাংলাদেশকে নিয়ে আসার জন্য ভারতের যে কি চাপ বা আমেরিকান যুক্তরাষ্ট্র কি চাপ দিবে, এটা তো সিনেটের সামনে মার্কিন রাষ্ট্রদূতের ইন্টারভিউতে বা ওই পরীক্ষাতে বোঝা গেছে। সে তো প্রথম পরীক্ষাতে প্রশ্ন উত্তর দিয়ে আসছে, আমি বাংলাদেশটাকে চীনের থেকে সরায় নিয়ে আসবো, এই ব্রত নিয়ে আসতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ চীনদের সঙ্গে যেন বাংলাদেশের সম্পর্ক ভালো না থাকে। তাহলে আক্রমণটা কোন দিতে আসবে? আরাকান আর্মি যখন বিতাড়িত হয়ে যাবে, মায়ানমার যখন পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে আরাকানের উপরে, আবার রোহিঙ্গাদের উপরে, আবার রাখাইন রাজ্যে, আবার তখন সীমান্তটা কার সঙ্গে হবে? আবার তো মায়ানমারের সঙ্গে আমার সীমান্ত হবে। ভারত আমাকে আক্রমণ করবে আর সেই জন্য পাকিস্তানি জেনারেল আমি নিয়ে আসবো, এটা তো আপনি বাধ্য করতেছেন, এগুলা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন, বোঝার চেষ্টা করছেন। পাকিস্তান যেখানে আজ পর্যন্ত আমাদের এই সম্পদের বন্টন দেয় নাই, যা লুটে নিয়ে গেছে তার হিসাব দেয় নাই, এখন পর্যন্ত বিহারিদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় নাই, এখনো বিহারিরা আমাদের দেশে এখানে এসে তারা কিভাবে আছে দেখতে পাচ্ছেন, নিয়ে যায় নেই। সেই পাকিস্তানি জেনারেলের সঙ্গে ডক্টর ইউনূস সাহেব আপনি কেন, কি শান্তিতে আপনি নোবেল পেয়েছেন? শান্তির নোবেল পাওয়া ব্যক্তি পাকিস্তানি জেনারেলের সঙ্গে আপনি কি করে দেখা করেন? পাকিস্তানের জেনারেল কি করে আপনার সঙ্গে দেখা করতে আসে? এর দায় দায়িত্ব কি আপনার উপরে বর্তাবে না স্যার? এটা কি এতই সহজ হয়ে যাবে? আপনি কোন স্বর্গে বাস করছেন জানি না। আপনি কি খুশি হবেন দেশটা গৃহযুদ্ধ লাগলে? আপনি কি খুশি হবেন দেশে সংঘাত সৃষ্টি হলে? আপনি কি খুশি হবেন দেশে মানুষের হানাহানি কাটাকাটি লাগলে? তাতে কি আপনি নোবেল পাওয়াটা, শান্তিতে নোবেল পাওয়াটা কি আরো বেশি জাস্টিফাইড হবে? জনগণের সামনে সারা বিশ্বের কাছে আরো বেশি প্রতীয়মান হবে যে আপনি আসলে ঠিকই নোবেল পাওয়ার যোগ্য, না হলে সংঘাত লাগাইলেন কেমনে? কারণ শান্তি তো লাগাইলে, গন্ডগোল লাগাইলেই পরে শান্তি হবে, শান্তি তো আগে আসবে না। শান্তি আগে থাকলে তো আর নোবেল পাবেন না। গন্ডগোল আগে লাগাইতে হবে, সংঘাত আগে সৃষ্টি করতে হবে, তারপরে সংঘাত বন্ধ করার জন্য যিনি কাজ করবেন তিনি নোবেল পাবেন। তাহলে আপনি তো যোগ্য ব্যক্তি। স্যার আপনি বলছিলাম আপনার বিরুদ্ধে বলবো না, কথা বলবো না, আমরা কমিটেড, আমাদের নেতা বলেছে আপনাকে পূর্ণ সহযোগিতা করবো, আমরা পূর্ণ সহযোগিতা করবো স্যার, আপনাকে শেষ পর্যন্ত সহযোগিতা করব। আপনার সম্বন্ধে আমরা কোনো কটু কথা বলতে চাই না স্যার, পরিবেশ পরিস্থিতির কারণে বলে ফেলি, বাস্তবতার কারণে বলে ফেলি এগুলা, কারণ ছবিগুলো জাতির সামনে আপনার জন্য কলঙ্ক বয়ে আনে। পাকিস্তানি জেনারেল ছবি আপনার পাশে বসাইয়া আপনার জাতিকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিয়েছেন, একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন। তাতে পাকিস্তানি জেনারেল খুশি হলো কি খুশি হলো আমি জানি না, কিন্তু পাকিস্তানের সিন্ধিরা খুশি হবে না, পাকিস্তানের পাখতুনরা খুশি হবে না, আফগানরা খুশি হবে না। আফগানরা পাকিস্তানের বিপক্ষে গিয়ে এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতেছে। যে আফগানিস্তান পাকিস্তানের উপর নির্ভরশীল ছিল, আজকে সে আফগানরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করছে। আপনার পাশে পাকিস্তানি জেনারেলকে বসা দেখে পাখতুনরা, পেশোয়ারিরা, এমনকি বেলুচরা খুশি হবে না স্যার। আপনাকে ওদের সামনে ভিলেন বানিয়ে দেওয়া হবে। সিন্ধু প্রদেশের লোকেরা আপনার প্রতি খুশি হবে না স্যার ওই পাকিস্তানের জেনারেলকে আপনার পাশে দেখে। এটা আপনার ভুল খেলায়, খলিল আপনাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে।
খলিল সবসময় মনে করে তার বন্ধু বান্ধব আশেপাশে সবাইকে বলে বেড়ায় যে আপনি জ্ঞান তার চেয়ে বেশি না, আপনি তার চেয়ে বেশি গুণী না, বেশি পারদর্শী না। এটা আমার কথা না, তার আশেপাশে বন্ধুরাই বলে। এবং প্রায় খলিল আক্ষেপ করে ইউনূস সাহেব তো কিছু বুঝে না, ওনাকে বুঝাতে পারি না, ওনার মাথায় তো গিলু নাই। এগুলো আমার কথা না স্যার, এগুলো আমি বলি না স্যার, এগুলো খলিল তার বন্ধুদের সঙ্গে বলে। জিজ্ঞাসা করেন পিনাকিকে, জিজ্ঞাসা করেন ইলিয়াসকে, জিজ্ঞাসা করেন কনক সরওয়ারকে, দেউলসে, কিন্তু আপনি তো তাদের কথা শুনবেন না, আপনি শুনবেন শুধু ভুট্টোর কথা। কাজেই আপনি তো এই আগুন নিয়ে খেলা করতেছেন। আপনার হাতে আছে সময় মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে তো আপনি সমস্ত কিছু লেজে গোবে লাগিয়ে দিচ্ছেন। ভারত, আমি আবারও বলছি, ভারত বাংলাদেশে আক্রমণ করবে না। ভারত বাংলাদেশের সীমান্ত রেখায় কোনো প্রকার সেনা মুভমেন্ট দেখাবে না। যতদিন পর্যন্ত সরকার থাকবে, ভারত তার নিজের স্ট্র্যাটেজিক্যাল কারণে, নিজের জিও পলিটিক্যাল কারণে, নিজের রাজনীতির স্বার্থে, বুদ্ধিতে, মেধাতে তারা বাংলাদেশের সীমান্তে কোনো প্রকার সৈন্য সমাবেশ দেখাবে না। বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রকার প্রকাশ্য হস্তক্ষেপ বা গোপনে হস্তক্ষেপ বা যেটা ধরা পড়ে যেতে পারে এরকম হস্তক্ষেপ দেখাবে না। এখানে আওয়ামী লীগ মাটিতে এসে, বাংলাদেশের মাটিতে এসে প্রকাশ্যে বড় কোনো বিরোধ সৃষ্টি করবে না। তারা বড় কোনো মিছিলের ডাক দিবে না, তারা বড় কোনো আন্দোলনের ডাক দিবে না। যা করবে বিচ্ছিন্নভাবে করবে। কারণ আমেরিকা সবাই জানে, ভারত জানে, আওয়ামী লীগ জানে যে ইউনূস সাহেবের সঙ্গে রাজনৈতিক বিরোধ সৃষ্টি হইলে ইউনূস সাহেব শক্তিশালী হবে। কাজেই ভারত এবং আওয়ামী লীগ কখনোই ইউনূস সাহেবের সঙ্গে রাজনৈতিক বিরোধ করতে যাবে না। তারা আবার এটাও বিশ্বাস করে যদি ইউনূস সাহেবের সঙ্গে অন্য রাজনৈতিক দলে কোনো বিরোধ সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি হয়, বিভক্তি সৃষ্টি হয়, যদি ডক্টর ইউনূস সাহেবের পিছন থেকে যদি বিএনপি সরে যায় বা জামাত সরে যায় বা অন্য রাজনৈতিক দলগুলো সরে যায়, তাহলে ইউনূস সাহেব বাংলাদেশের মাটিতে একদিনও টিকে থাকতে পারবে না। তাতে যে নিম্নচাপ সৃষ্টি হবে, তাতে শূন্যতা সৃষ্টি হবে, তাতেই বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে যাবে, তাতে একটা ঘূর্ণিঝড় হয়ে যাবে। সেই ঘূর্ণিঝড়ের মধ্যে কে টিকে থাকবে, কে টিকে থাকবে না, এটা ডিসাইড করতে সময় লাগবে। আওয়ামী লীগ, শেখ হাসিনা সেটা যদি অপেক্ষা করতেছে, ভারত সেটা যদি অপেক্ষা করতেছে, দ্রুত সেই সুযোগটা ভারতকে করে দিচ্ছি। অতি দ্রুত আমরা আওয়ামী লীগকে সেই সুযোগটা করে দিচ্ছি। প্রতিটা কথায় দেখেন, আজকে তো এই মুহূর্তে আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলার কথা ছিল না, সবারই কথা বলা উচিত ছিল। উপদেষ্টারা ভালো কাজ করেছেন বলেই দেশটা নির্বাচনের দিকে যাচ্ছে। সবারই আস্থা দেখানো উচিত ছিল উপদেষ্টাদের মন্ডলীর উপরে যে এনারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে পারবেন।